আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্ট রিয়েলিটি ক্লাসটি একটু পর শুরু হবে। আমাদের আজকে ক্লাসটা কন্ডাক্ট করেন তুহিন বিশ্বাস স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আইসিটি বিএসসি সেকেন্ডারি স্কুল বাগেরহাট। উনি ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছেন। ওনাকে অনুরোধ করবো আজকে সেশনটা শুরু করার জন্য। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম ইয়েস করবেন। স্যার, দেখা যায়। এবং আমার সাউন্ড কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের টপিকস হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি। আইসিটি অলিম্পিয়াড সিজন 2 তে তোমরা 9, 10 দ্যাট মিন্স এসএসসি লেভেলে যারা যুক্ত হয়েছো সবাইকে অভিনন্দন। তোমরা আইসিটি অলিম্পিয়াডের সাথে আছো। তোমরা ইতোমধ্যে অনেকগুলো ক্লাস করে ফেলেছো এবং সামনে আরো অনেকগুলো ক্লাস আছে। তোমার বন্ধু বান্ধব যদি কেউ এখনো রেজিস্ট্রেশন করে না থাকে তাদেরকে এই তথ্যটা জানাও যে আইসিটি অলিম্পিয়াডের সাথে যুক্ত হলে আমাদের যে বর্তমান যে আইসিটি ওয়ার্ল্ড তার সাথে আমরা প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবো এবং যে জ্ঞানগুলো আমরা আহরণ করতে পারবো এই আইসিটি অলিম্পিয়াড থেকে সেগুলো আমাদের ইন ফিউচারে আমাদের ব্যক্তিগত এবং বাস্তব জীবনে কাজে লাগবে। আমাদের রেজিস্ট্রেশন এই 28 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির। তাই তোমাদেরকে অনুরোধ করব তোমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা আশেপাশে পাড়া প্রতিবেশী যারা ইন্টারেস্টেড বা যারা আইসিটি অলিম্পিয়াডের সাথে থাকতে চায় বা তারা যদি এই বিষয়ে নাও জেনে থাকে তাদেরকে বিষয়টা জানিয়ে আমাদের আইসিটি অলিম্পিয়াডের সাথে যুক্ত করা। স্যার জি আমি তো আজকে জয়েন হলাম, মানে আমি আমার একটা ফ্রেন্ড থেকে শুনছি। এখন তো এখানে তো অনেক সিলেবাস জমে গিয়েছে, এখানের মধ্যে অনেকগুলো ভিডিও লেকচার, এরপর ইবুক। আচ্ছা, তুমি যদি আজকে প্রথম ক্লাস করে থাকো কোনো সমস্যা নেই। তুমি কি রেজিস্ট্রেশন করেছো? জি জি। আচ্ছা, যদি রেজিস্ট্রেশন করে থাকো তোমার ড্যাশবোর্ডে তুমি যে ক্লাসগুলো করতে পারোনি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং ভিডিও লিংক দেওয়া আছে। তুমি সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং প্রত্যেকটা ক্লাসের তুমি পিডিএফটাও পেয়ে যাবে। এরপরে যদি তোমার কোনো সমস্যা হয় তুমি তোমার মেন্টরের সাথে যোগাযোগ করতে পারো। তুমি কোন জেলা থেকে আছো? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম। তাহলে তোমার চট্টগ্রামে তোমার মেন্টর আছে নিশ্চয়ই, কোন স্যার কি তোমার সাথে যোগাযোগ করেছে? না, আমি ব্যক্তিগতভাবে এখানে জয়েন করেছি, আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল। আচ্ছা, তুমি ব্যক্তিগতভাবে জয়েন করেছো। চট্টগ্রামে আমাদের মেন্টর আছে, তুমি তার সাথে যোগাযোগ করতে পারো। অথবা তুমি যদি চট্টগ্রামে তেমন কাউকে না পাও তুমি সরাসরি আমাদের আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে তুমি কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, একটা মানে ওয়েবসাইটের নিচে একটা নাম্বার দেওয়া থাকে যে হোয়াটসঅ্যাপ অনলি, এটা ওই নাম্বারে এখানে যোগাযোগ করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি আইসিটি অলিম্পিয়াডে যোগাযোগ করলে কেউ না কেউ তোমাকে হেল্প করবে। ফেসবুক গ্রুপগুলোতে তো স্যার, হইতে হবে। স্যার এক্সামটা কবে হবে স্যার? এক্সামটা, আচ্ছা এক্সাম এবং মানে এই যে আজকের যে টপিকস এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে এইগুলো হচ্ছে আইসিটি অলিম্পিয়াডের সাথে যুক্ত আমাদের যে আরেকটা দিক বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, ওনারা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? এবং এই ক্লাসের যে টপিকস এই টপিকস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলো করব এবং অ্যান্সার দেব। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে ডিপার্টমেন্ট আছে আইসিটি অলিম্পিয়াডে তারা আছেন তোমাদের অন্য প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমার কথা ক্লিয়ার? আমার শেয়ার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমত ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটি।
আচ্ছা, আমি যদি কোনো প্রশ্ন করি তাহলে যে পারবে প্রশ্নটা প্লিজ হ্যান্ড রেজ করবে, তারপর আমি তাকে বলার সুযোগ দিব। ঠিক আছে? তোমরা যেহেতু অনেকটাই সিনিয়র, তো তোমরা অনেক বিষয় জানো। আমিও তোমাদের কাছ থেকে শিখতে চাই, এবং আমি যতটুকু জানি সেগুলো আমি তোমাদেরকে জানাবো। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর সম্পর্কে কেউ একজন যদি বলো যে এই ভিআর জিনিসটা সম্পর্কে তুমি কি জানো? সাদিয়া আফরিন হ্যান্ড রেজ করেছে। সাদিয়া আফরিন। জি স্যার, ভার্চুয়াল রিয়েলিটি হলো মানে আমরা যেটা নিজে সরাসরি চোখে দেখি না, বাট হচ্ছে একটা ভিআর গ্লাস থাকে যেটা চোখে পড়ার পরে আমরা অন্যরকম একটা ওয়ার্ল্ডে চলে যাই, এরকম হয়। তারপর আমরা সেটা দেখতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি বিভিন্ন গেম। যেমন আমি হচ্ছে ফ্যান্টাসি কিংডমে এরকম ভার্চুয়াল রিয়েলিটির একটা এক্সপিরিয়েন্স আছে আমার, আরো বিভিন্ন জায়গায়। তখন আমি এগুলো দেখেছিলাম, সেখান থেকে আমার এটার প্রতি ধারণা। তারপর অগমেন্টেড রিয়েলিটিটাও আমি জানি, সেখানে এরকম গ্লাস দেয় না, তবে সেখানেও হচ্ছে মানে একটা অন্ধকার রুম থাকে, তারপরে লেজার, হাতে একটা লেজার মতো কিছু একটা দেয়, সেটা দিয়ে গেম খেলে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সাদিয়া আরেফিন অনেকটাই বলে দিয়েছে যে ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, আমি একটা সহজ ভাবে একটা হ্যাঁ, মাহি একটু মিউট করে রাখো, আমি তোমার কথা শুনবো। স্যার আমিও বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি সবার কথাই শুনবো একে একে, ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই স্বপ্ন দেখি, তাই না? আমরা স্বপ্ন দেখি কখন? যখন আমরা ঘুমাই, তাই তো? আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখি। আচ্ছা, এই ভার্চুয়াল রিয়েলিটি কিছুটা স্বপ্নের মতো। কিরকম? যখন তোমরা স্বপ্ন দেখো তখন তোমরা কিন্তু বিছানায় শুয়েই স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্নে কি দেখো? তুমি হয়তো কোথাও পাহাড়ের উপরে চলে যাচ্ছ, কখনো আকাশে উড়ে বেড়াচ্ছ, বা কোথাও কখনো কাউকে কেউ তোমাকে তাড়া করেছে, তুমি দৌড়াচ্ছ। এইরকমই তো দেখা হয় স্বপ্ন, না? তাহলে তুমি যখন স্বপ্ন দেখলে যে তুমি এখন পাহাড়ে উঠে যাচ্ছ বা মেঘের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছ, তুমি ওই মুহূর্তে তো মেঘের উপরে নাই, তুমি আছো কোথায়? বিছানায় শুয়ে ঘুমাচ্ছ। এই ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কিন্তু সেই রকম। এখানে ভার্চুয়াল রিয়েলিটি কিছু সেট আপ আছে, যেমন একটা হেডসেট থাকে, হেডফোন থাকে, হ্যান্ড গ্লোভস থাকে, তোমার ভিআর জ্যাকেট থাকে, ভিআর শু আছে, শুজ, এবং চেয়ার আছে, একটা ভিআর চেয়ার। এই যে সেট আপ গুলো যখন তুমি ব্যবহার করে ওই ভিআর সেট আপে কোনো 3D ইফেক্ট বা 3D অ্যানিমেশন ভিডিও যখন সেট করে দেওয়া হয়, তুমি ওই জিনিসটা যখন দেখো তখন তোমার কাছেও মনে হবে তুমি আসলে এই বাস্তব দুনিয়াতে নেই, তুমি আসলে ওই অ্যানিমেশনে বা ওই 3D ভিডিওতে বিচরণ করছো। তাহলে আমরা যেটা স্বপ্নে দেখি সেই সেম জিনিসটাই কিন্তু আমরা এই ভিআর এলিমেন্ট ইউজ করে দেখতে পাচ্ছি। তবে স্বপ্নে আমাদের কোনো কন্ট্রোল থাকে না যে আমি আসলে কি দেখতে চাই। ভিআরে আমার ফুল কন্ট্রোল আছে যে আমি আসলে অ্যাকচুয়ালি কি দেখতে চাই, আমি যা দেখতে চাই ভিআরে আমি সেটাই দেখতে পারি। আরাফাত রহমান হ্যান্ড রেজ করেছো। জি স্যার, আমিও এরকম অবস্থায় ছিল। মানে আপনি যেটা বলছেন ভার্চুয়াল রিয়েলিটি, আমাদের বাসায় মানে অ্যাপলের ভিশন প্রোটা আছে। তো ভিশন প্রো ইউএসএ ভেরিয়েন্ট যেটা, তো ইউএস এর অ্যাপল আইডি আমি দেখছি ওখানের মধ্যে ডাইনোসর একটা অপশন আছে, ডাইনোসরটা কাছে আসে যে হাত দিয়ে ধরা যায়, ওটা সেম টু সেম এই জিনিসটাই দেখতেছিলাম। হ্যাঁ, তার মানে আরাফাতের বাসায় একটা ডাইনোসর আছে, ঠিক আছে? তোমরা যদি কেউ হাত ধরা যায় তো হাত দিয়েও ধরা যায়। ভিশন প্রোটা যখন লাগে। এই যে বাকি যারা আছো, তোমরা যদি ডাইনোসর দেখতে চাও আরাফাতের সাথে যোগাযোগ করতে পারো, আর আমিও তো হ্যাঁ, তোমাদের দেখার ব্যবস্থা করে দিতে পারে। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বললাম যে ভিআর ব্যবহার করে কিন্তু আমি যা দেখতে চাই আমি সেটাই দেখতে পারবো, ঠিক আছে? এই সুবিধাটা কিন্তু ভিআর আমাকে দিচ্ছে। আচ্ছা, অগমেন্টেড রিয়েলিটিটা আমি একটু পরে আসছি।
জিনিসটাকে আগে ভিআরটা কি সেটা আগে একটু দেখি। ভার্চুয়াল রিয়েলিটি এমন একটি প্রযুক্তি যা ব্যবহারকারীকে সম্পূর্ণ নতুন এক কৃত্রিম জগতে নিয়ে যায়। তার মানে তুমি যে জগৎটাতে বিচরণ করছো, মানে এই যে পৃথিবীতে, ভার্চুয়াল রিয়েলিটিতে তুমি কিন্তু এই পৃথিবীতে আছো এই ফিলিংটাই থাকবে না। তুমি যখন সেই যে 3D ইফেক্টে বা অ্যানিমেশনে ঢুকে যাচ্ছ, যেমন আরাফাত যেটা বললো, ও কিন্তু ওর সেটটা ইউজ করে ও দেখতে পায় যে ওর বাসায় একটা ডাইনোসর আছে এবং সে সেটা টাচ করতে পারে। আসলেই কিন্তু ডাইনোসর বর্তমানে পৃথিবীতে নাই। তাহলে সে কিন্তু যখন হেডসেটটা ইউজ করে সে কিন্তু মনে করে মনে মনে যে আমি এখন ডাইনোসরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি বা ডাইনোসরটা আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। এই যে কৃত্রিম একটা জগৎ, এইটাকে আমরা বলতেছি ভার্চুয়াল রিয়ালিটি। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদের জন্য, যে পারবে হ্যান্ড রেজ করবে। এই যে ভার্চুয়াল রিয়ালিটি আমরা বলি ভিআর, মাহির এখান থেকে সাউন্ড আসছে। আচ্ছা, এই যে ভার্চুয়াল রিয়ালিটি, এই ভিআর এর ইনভেন্টর মানে আবিষ্কারক কে বলতে পারবা? স্যার আমি বলি। স্যার মর্টন হেলিক। একজন? স্যার মর্টন হেলিক স্যার, মানে যতটুকু জানি স্যার। আর একজন ছিল স্যার, মনে হয় স্যার মাস্ক নামে স্যার কেউ একজন ছিল স্যার। না মাস্ক না। আচ্ছা, স্যার আরেকজন কে বলতে আরো আছে স্যার, আরেকটা নাম জানি স্যার, মনে হয় স্যার বব স্প্রোল স্যার, এরকম কেউ ছিল স্যার। না, তোমার একটা ঠিক আছে, মর্টন হেলিক ঠিক আছে। হ্যাঁ, সাদিয়া আরেফিন বলতে চাচ্ছিলে। স্যার সুথারল্যান্ড সে তার স্টুডেন্টের সাথে বব হ্যাঁ, স্প্রুল একটা নাম, সে তার স্টুডেন্টের সাথে মিলে এটা ক্রিয়েট করেছে। দুইজন আমরা আবিষ্কারক হিসেবে জানি, একজন হচ্ছে ইভান সুথারল্যান্ড আর একজন হচ্ছে মর্টন হেলিক। ঠিক আছে, এই যে তারা ভার্চুয়াল রিয়েলিটিটা প্রথমে যে এটা নিয়ে চিন্তা ভাবনা করে বা এর যে সূচনা হয়, এটা কত সালে? স্যার 1968। 1968, বাট অ্যাকচুয়ালি তারা স্টার্ট করে 1965 এ। ওকে, 1965 এ তারা ফার্স্ট এই জিনিসটা নিয়ে মানে এই যে এনভায়রনমেন্টটা তারা ক্রিয়েট করে। ওকে, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি বোঝা গেল কি জিনিস? জি স্যার। ইয়েস স্যার। এই সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে? আচ্ছা, তাহলে এবার আমি বলি অগমেন্টেড রিয়ালিটিটা কি। অলরেডি সাদিয়া আফরিন একটা এই অগমেন্টেড রিয়ালিটি সম্পর্কে তোমাদের বলেছে যে সে আসলে একটা জায়গায় গিয়েছিল এবং সেখানে সে একটা জয়স্টিক দিয়ে গেম খেলেছে। ওকে, আসলে এই যে গেম খেলা যেটা, এইটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে পড়ে। এইবার ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটাকে ব্যবহার করে আমরা অগমেন্টেড রিয়েলিটিটা মানে অগমেন্টেড রিয়েলিটির সূত্রপাত কিরকম? ভার্চুয়াল রিয়েলিটি আমরা বলতেছি কি, যে কোনো একটা ভার্চুয়াল জিনিস যার অস্তিত্ব বা এক্সিস্টেন্স এই বাস্তবে নাই। অগমেন্টেড রিয়েলিটিও সেম, তা অগমেন্টেড রিয়েলিটিতে আমরা যেটা দেখবো তার অস্তিত্ব বাস্তবে নাই, কিন্তু অগমেন্টেড রিয়েলিটিতে আমরা ওই যে ভার্চুয়াল জিনিসের সাথে বাস্তব জিনিসটাকে অ্যাটাচ করাই দিতে পারি। কেমন? মনে করো আমার একটা, তোমরা তো প্রত্যেকে একটা সেপারেট রুমে হয়তো থাকো, এখন তোমার রুমে তুমি মনে করো যে একটা সোফা সেট তুমি বসাতে চাও, বা তুমি একটা, হ্যাঁ পঙ্কজ কুমার কিছু বলতে চাও? স্যার এর এক্সাম্পল গুলো স্যার বলতে পারবো স্যার।
আচ্ছা ঠিক আছে, বলো। স্যার এর মধ্যে স্যার সবচেয়ে পপুলার এক্সাম্পল হচ্ছে স্যার আপনার পোকেমন গো নামে স্যার একটা গেম আছে স্যার, যেটা স্যার আমরা ক্যামেরার মাধ্যমে স্যার আমরা সবকিছু করে থাকি। মানে আমাদের সামনে একটা আলাদা মানে পৃথিবী চলে আসবে বা 3D ভার্চুয়াল রিয়ালিটি একটা ম্যাপ চলে আসবে, যেটা আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পারবো আমাদের ক্যামেরার মাধ্যমে। আর আরেকটি হচ্ছে স্যার আপনার, যেমন স্যার আপনার বলতে পারি গুগলের যে ম্যাপস স্যার, ওইটা স্যার আমরা স্যার নেভিগেশন যে স্যার ওইটা এআর ম্যাপস দিয়ে দেখতে পারবো। যেমন স্যার আপনার গাড়ি যখন চলাই স্যার, তখন আমরা স্যার ওই এআর ম্যাপগুলি ব্যবহার করে স্যার আমাদের ঠিক কোন জায়গায় আছি, কোন রাস্তায় আছি, কোন দিকে যেতে হবে, কিভাবে যাব, সবকিছু স্যার লাইভ ভিউ দেখতে পারবো স্যার। একদম তুমি সঠিক দুইটা এক্সাম্পল দিয়েছো। একটা হচ্ছে পোকেমন গো। পোকেমন গোটা হয়তো সবার সাথে পরিচিত নাও হতে পারে। আচ্ছা, অগমেন্টেড জিনিসটা, তবে গুগল ম্যাপটা সবাই আমরা জানি, বিশেষ করে যারা আহ, আহ, একটু শহরের দিকে থাকি বা ঢাকা কেন্দ্রিক যে এলাকাগুলো আছে বা বিভাগীয় শহরগুলোতে থাকি, আমরা সবাই মোটামুটি কম বেশি গুগল ম্যাপটা ইউজ করি। গুগল ম্যাপের কাজ কি? আমি যখন গুগল ম্যাপে কোনো একটা জায়গাকে, একটা লোকেশন আমি সার্চ করতেছি, তখন ওই লোকেশনটা কিন্তু এক্সাক্ট কোথায় সেটা আমাকে কিন্তু দেখাচ্ছে। একই সাথে ওই জায়গা থেকে অন্য একটা জায়গার দূরত্ব এবং সেখানে যেতে গেলে আমাকে কি কি উপায়ে যেতে পারি, কত সময় লাগতে পারে, এবং একই সাথে আমি যদি চাই যে না আমি আরো একটু জুম করে আমি রোডের উপর দিয়ে হেঁটে যাব, সেটাও দেখতে পারি। আমি তাহলে একটু গুগল ম্যাপটা একটু দেখাই তোমাদের, যে আসলে এটা এআরটা কিভাবে কাজ করে এখানে। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? Yes, sir. দেখো আমি কি সার্চ Yes, করেছি, sir. ইউনিভার্সিটি অফ ঢাকা, মানে ঢাকা ইউনিভার্সিটি সার্চ করেছি, এবং এইখানে দেখো ঢাকা ইউনিভার্সিটি কোথায় সেটা কিন্তু সে পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছে। এই জায়গাটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। এখন দেখো এইখানে গুগল ম্যাপ এই যে এইখানে যে একটা রাস্তা রোড আছে, এই রোডটার নাম হচ্ছে নীলক্ষেত রোড। তাহলে আমাকে কিন্তু সে একটা ছবি শুধু দেখাচ্ছে না, সাথে সাথে আমাকে তথ্যগুলো দিয়ে দিচ্ছে, তাই না? যে এই রোডটার নাম কি, এর আশেপাশে কি কি আহ ভবন আছে, কি কি বিল্ডিং আছে, কি কি পপুলার এরিয়া আছে, সব কিন্তু আমাকে ইনফরমেশনটা দিচ্ছে। এই যে আমাকে দেখার সাথে সাথে তথ্যগুলো আমাকে দিচ্ছে, এইটাকে আমরা অগমেন্টেড রিয়েলিটি বলতে পারি। এখন তুমি যদি চাও যে না আমি কি করব, আমি এখন রোডে হাঁটবো, তাহলে আমি চলে আসলাম রোডে, নীলক্ষেত রোডে হাঁটতেছি আমি। ঠিক আছে, দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখানে আশেপাশে কি আছে আমরা দেখতে পারি। এখানে কি একটা বিল্ডিং আছে, আমরা একটু দেখি। এটা কিসের গেট? এখানে কোনো নাম তো দেখতে পাচ্ছি না। এই যে এইদিকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে বাসগুলো দেখা যাচ্ছে, বিআরটিসি বাস। এদিকে আর একটা বিল্ডিং ইয়ে আছে। আচ্ছা, ঢাকা থেকেও আছো, এই জায়গাটার নাম বলতে পারবে? স্যার কলা বাগান। কলা ভবন না?
আচ্ছা, এই হচ্ছে ঢাকা এটা ইউনিভার্সিটি। ভিসি বাংলা। ভিসি বাংলা। আচ্ছা, যাই হোক, দেখো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি ভিসি বাংলাতে। তাহলে আমি যখন এই যে রোডে হাঁটতেছি, এই ভিডিওতেও কিন্তু মনে হচ্ছে যে আমি আসলে রোডের উপরেই আছি, তাই না? আমি যেদিকে চাই সেদিকে ঘুরে তাকাতে পারি। এবং একই সাথে কি পাচ্ছি, দেখো এখানে এটা হচ্ছে ফুলার রোড। দেখো রোডের কিন্তু নাম লেখা আছে, কিন্তু সত্যিকার অর্থে তুমি ওইখানে যাও, ওইখানে কিন্তু এই নামটা দেখতে পাবা না। তাহলে এই যে তোমার ছবি বা ভিডিওর সাথে তোমাকে যে তথ্যগুলো প্রদান করছে, এইটাকে আমরা বলবো অগমেন্টেড রিয়ালিটি। তাহলে ভার্চুয়াল রিয়ালিটি কি ছিল? আমরা শুধু একটা ভিডিও বা অ্যানিমেশন বা একটা এনভায়রনমেন্ট দেখতে পাবো, কিন্তু ওই জায়গার কোনো তথ্য কিন্তু আমি পাচ্ছি না। আর এই অগমেন্টেড রিয়ালিটি হচ্ছে আমি কোন একটা জায়গা দেখতে পাবো, সেই জায়গাটা মনে হবে যে আমি ওই জায়গাটাতে আছি, এবং সেইখানকার বিভিন্ন তথ্য আমি একই সাথে পেয়ে যাব। এইটাকে বলছি অগমেন্টেড রিয়ালিটি। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। Yes, sir. তাহলে বেসিক পার্থক্যটা কি বুঝতে গেল? ভিআর এবং এআর এর বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্য হচ্ছে একটাতে আমি তথ্য পাচ্ছি আর একটাতে আমি তথ্য পাচ্ছি না। মাহি মাহি মিউট করতে হবে। মাইক্রোফোনটা একটু মিউট করতে হবে। ওকে, তাহলে আমরা যদি আবার পার্থক্যতে আসি, যে ভিআর এবং এআর এর পার্থক্য কি? প্রথমে আসবে এনভায়রনমেন্ট, পরিবেশ। ভিআর এর পরিবেশটা কি? টোটালি ভার্চুয়াল। আচ্ছা, আমি একটা উদাহরণ হয়তো দিচ্ছিলাম, তারপর পঙ্কজ কুমারের কথা আমি উদাহরণটা ভুলে গেছি। আচ্ছা, এআর এর একটা ভালো উদাহরণ হচ্ছে, দেখো তুমি একটা রুমে আছো, তুমি চাচ্ছ যে ওই রুমে একটা সোফা সেট করতে বা একটা ড্রেসিং টেবিল তুমি সেট করতে চাও। এখন সোফাটা কোথায় রাখবে এইটা নিয়ে একটা টেনশনে আছে। এখন সোফা তো একটু ভারী জিনিস, এখন তুমি এক জায়গায় সেট করে বা একটা ড্রেসিং টেবিল সেট করে ওইটা একা একা অন্য আরেক জায়গায় টেনে নেওয়া একটু কষ্টসাধ্য বা একটা ঝামেলা। এখন তুমি কাজ করতে পারো, তুমি এআর অ্যাপ্লাই করতে পারো। এআর কিভাবে অ্যাপ্লাই করতে পারো? তুমি প্রথমে রুমটার একটা থ্রিডি ছবি নিবে। আমরা ফোনে প্যানোরামা ছবি নিতেই পারি। তুমি ওই রুমটা থ্রিডি একটা ছবি নিয়ে তুমি এআর যে সেট আপ আছে সেই সেট আপে তুমি ছবিটা সেট করবে। এইবার তুমি ওইখানে ভার্চুয়ালি একটা সোফা বসিয়ে দাও। এবার তুমি কিন্তু ওই রুমে ওই ভার্চুয়াল সোফাটা বিভিন্ন জায়গায় সেট করে দেখতে পারো যে কোন দিকে কেমন দেখা যায়। ঠিক আছে, তাহলে এআর অগমেন্টেড রিয়ালিটিতে তুমি কিন্তু কোনো একটা জিনিস নিজের মতো চেঞ্জ করে করে দেখতে পারো, কিন্তু ভিআর কিন্তু তুমি তোমার মতো জিনিসটা চেঞ্জ করতে পারছো না। তাহলে অগমেন্টেড রিয়ালিটিতে তুমি বাস্তব একটা জিনিস, তোমার রুমটা বাস্তব এর এক্সিস্টেন্স আছে, তাহলে বাস্তব রুমের সাথে তুমি একটা ভার্চুয়াল সোফা তুমি সেট করে এই যে দুটোর একটা কম্বিনেশন বা কম্বিনেশন করে তুমি কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে মূলত এআর এর একটা সুবিধা। এখানে সেটাই বলা আছে, দেখো ভিআরটা হচ্ছে ভার্চুয়াল, সম্পূর্ণ ভার্চুয়াল। এখানে তুমি বাস্তব জিনিস, বাস্তব কোনো পরিবেশ তুমি সেখানে সেট করতে পারছো না। আর এআরটা হচ্ছে বাস্তব জগতের সাথে ভার্চুয়ালের সংযোজন। যেটা বললাম, তোমার রুমটা বাস্তব আর তোমার সোফাটা হচ্ছে ভার্চুয়াল সোফা। দেখবে বর্তমানে এই যে ফেসবুক বা টিকটক, এই যে আমি মাঝে দেখলাম কোন একটা যেন অ্যাপস এর একটা ক্যামেরায় তুমি যখন ক্যামেরাটা তোমার দিকে ধরছো, ওর কিছু কিছু ফিচার চলে আসে, যে তোমার হয়তো কাঁধের উপরে একটা টিয়া পাখি হেঁটে বেড়াচ্ছে, ঠিক আছে, বা তোমার মাথার উপরে কোনো একটা জিনিস বসে আছে। এইটাকে কিন্তু আমরা এআর এর সাথে তুলনা করতে পারি, যে তুমি বাস্তব, কিন্তু তোমার উপরে যে টিয়া পাখিটা ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু ভার্চুয়াল।
তাহলে এটা হচ্ছে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল সংযোজন। ডিভাইস কি কি লাগে? ভার্চুয়াল রিয়েলিটিতে ভিআর হেডসেট লাগে, কন্ট্রোলার লাগে, আরো কতগুলো ডিভাইসের কথা আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের একটা হেডফোন লাগে। কারণ কি, তুমি ভিআর এর হেডসেটে যেটা তুমি দেখছো ওই রিলেটেড এনভায়রনমেন্টের সাউন্ড যদি তুমি শুনতে না পাও, তাহলে কিন্তু তুমি ওই ভিআর এর আসল মজাটা পাবা না। মনে করো তুমি হচ্ছে দেখছো তুমি সমুদ্রে আছো, এখন তোমার কানে টেলিভিশনের সাউন্ড আসছে, তাহলে কিন্তু তুমি সেই সমুদ্রের যে এনভায়রনমেন্ট ওটা কিন্তু উপভোগ করতে পারলে না। তাহলে কি হবে, তুমি যখন হেডসেটটা তুমি মানে চোখের সামনে সেট করবে, একই সাথে ভিআর এর যে হেডফোনটা আছে সেটাও তোমার কানে সেট করতে হবে। তাহলে তুমি দেখা এবং ওই রিলেটেড সাউন্ড দুটো যখন তুমি একসাথে পাবে, তখন তুমি সেই অ্যাকচুয়াল জায়গাটার ফিলিংসটা তুমি পাবে। এর সাথে আরো কি আমি বললাম, জ্যাকেট, ভিআর জ্যাকেট আছে, যে জ্যাকেটটার কাজ হচ্ছে তুমি যখন কোন মোশন ডিটেকশন, হ্যাঁ মোশন ডিটেকশন, যে তুমি রোলিং কোস্টারে চড়তে চাও বা তুমি কোনো জার্কিং মানে জার্ক হয় সেরকম কোনো জিনিসে তুমি এক্সপেরিয়েন্স নিতে চাও, তাহলে তোমার ওই জ্যাকেটটা কিন্তু তোমাকে সেই জার্কিং এক্সপিরিয়েন্সটা দিবে। একই সাথে ভিআর এর একটা স্পেশাল চেয়ার আছে, যে চেয়ারটার কাজ হচ্ছে তোমাকে দেখা যাচ্ছে তুমি ওই যে গাড়ি বা রোলিং কোস্টার চালাচ্ছ, তাহলে তুমি রোলিং কোস্টারটা তো মাঝে মাঝে এই যে তোমার অ্যাঙ্গেলে ঘোরে, তাই না? তো তুমি যখন অ্যাঙ্গেলে ঘুরবে তোমার চেয়ারটাও কিন্তু ঠিক সেম অ্যাঙ্গেলে পাকা হয়ে যাবে। তারপর তোমার জাম্পিং কেটস আছে, যে কেটসটা পরে তুমি ওই যে গেম টেম গুলো খেলার সময় সেই ভাইবটা পেতে পারো। অনেকগুলো ডিভাইস তোমার এই ভিআর এ আছে, তবে মেইনলি তুমি একটা হেডসেট একটা হেডফোন হলেই কিন্তু ভিআর এর যে ফিলিংসটা সেটা তুমি নিতে পারবে। কিন্তু এআর এর ক্ষেত্রে তোমার দরকার হবে একটা স্মার্টফোন, ট্যাবলেট এবং এআর গ্লাস। ফোন বা ট্যাবলেটে আমরা এই জিনিসটা করতে পারি, আর অথবা এআর গ্লাস দিয়ে আমরা দেখতে পারি। ব্যবহার হয় কোথায়? ভিআর ব্যবহার হয় তোমার গেমিং এ, প্রশিক্ষণে, চিকিৎসায়। প্রশিক্ষণ বলতে মিলিটারি প্রশিক্ষণ আছে, তারপর তুমি যদি পাইলট হতে চাও, দেখা যাচ্ছে তুমি পাইলট হতে চাও কিন্তু তোমার তো একটা প্লেন কেনার সামর্থ্য নেই, তাহলে তুমি ওইটা চালায় শিখবা কিভাবে? তাহলে তুমি ভিআর ইউজ করে তুমি প্লেন ভার্চুয়ালি চালানোর এক্সপিরিয়েন্সটা কিন্তু পেতে পারো এবং ভার্চুয়ালি তুমি শিখতেও পারো। এরপর চিকিৎসা আছে, তুমি যদি একজন ডক্টর হতে চাও কিন্তু তুমি অপারেশন করতে গিয়ে তুমি রোগীর ব্লাড দেখে সেন্সলেস হয়ে পড়লে, এখন কি হবে? তুমি রোগীকে অপারেশন করে রোগীকে সুস্থ করবে নাকি তুমি নিজে সুস্থ হবে? একটা সমস্যা। আমি কিন্তু এরকম বেশ কয়েকটা ডক্টর দেখেছি যারা ব্লাড দেখলে নিজেরা সেন্সলেস হয়ে পড়ে, নিজেরাই রোগী হয়ে যায়। তাহলে তারা রোগীর সেবা করবে কিভাবে, রোগীর চিকিৎসা করবে কিভাবে? এই পদ্ধতি থেকে মানে এই যে একটা ট্রমা, এই ট্রমা থেকে উত্তরণের জন্য এখন চিকিৎসা ব্যবস্থায় এই ভিআরটা অ্যাপ্লাই করা হয়। অনলাইন বা এই যে ভার্চুয়ালি তাদেরকে অপারেশনটা শেখানো হয়। সেক্ষেত্রে তারা অপারেশন করার যে দক্ষতা অর্জন করবে, একই সাথে সেই যে যাকে রোগী বানাচ্ছে ভার্চুয়ালি সে রোগীরও কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে দুই দিক থেকেই কিন্তু লাভ। আর এআরটা ব্যবহার হচ্ছে রিটেইল, স্বাস্থ্যসেবা, শিক্ষা। যে আমি যদি ভিডিও বা কোনো ছবির সাথে সাথে তথ্য পাই, তাহলে আমি সেইখান থেকে কিন্তু উপকৃত হব। সেটা স্বাস্থ্য খাতে হতে পারে, শিক্ষা খাতে হতে পারে, বা অনলাইন কেনাকাটার ক্ষেত্রে হতে পারে। বাস্তবতার সংযোগ ভিআরে টোটালি নাই। ভিআর কিন্তু বাস্তবতার বাইরে, মানে এটা সম্পূর্ণ একটা কল্পনার জিনিস। আর এআরটা কি বললাম, বাস্তব এবং ভার্চুয়াল দুটোর মিক্সড একটা এনভায়রনমেন্ট। এই হচ্ছে বেসিক যে ডিফারেন্স ভিআর এবং এআর এর। আচ্ছা, এরপর এআর ভিআর কি এবং এর প্রযুক্তির প্রভাব। আচ্ছা, এআর এবং ভিআর
জিনিসটা কি? এইটা নিয়ে কনফিউশন আছে কারো? যদি থাকে সে শুধু হ্যান্ড রেজ করলেই হবে। আশা করি সবাই জিনিসটা মোটামুটি ক্লিয়ার। তাহলে ভিআরটা হচ্ছে সম্পূর্ণ ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি। আর এআরটা হচ্ছে বাস্তব জগতের সাথে অনলাইন জগতের একটা কম্বিনেশন, যেখান থেকে আমরা জ্ঞান এবং অভিজ্ঞতা দুটোই আহরণ করতে পারি। এর প্রভাবটা কোথায়? ভিআর এবং এআর দুটোই কিন্তু শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, বিনোদনের ক্ষেত্রে, নির্মাণ খাতে, প্রযুক্তি খাতে, সব ক্ষেত্রেই দরকার এবং সব ক্ষেত্রেই এর একটা প্রভাব আছে। ভিআর ও এআর এর উদ্ভব ও বিকাশ আমরা কিন্তু অলরেডি জেনে ফেলেছি যে ভিআর এর আবিষ্কারক কে। এখন যদি আমি প্রশ্ন করি যে এআর এর আবিষ্কারক কে, কে বলতে পারবা? স্যার ওই একই ইভান সুথারল্যান্ড। একই, সে ইভান সুথারল্যান্ড কিন্তু ভিআর এবং এআর দুটোরই আবিষ্কারক। এবং ইভান সুথারল্যান্ডের সাথে আরো কয়েকজন হেল্প করেছিল। তার মধ্যে একজন আছে লুইস রোজেনবার্গ, আর একজন আছে টম কডল, হ্যাঁ পঙ্কজ কুমার। পঙ্কজ কুমার হ্যান্ড রেজ করেছ। পঙ্কজ, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার আমি তো বলছি হ্যান্ড স্যার রেজ করা আছে। ভুলে হ্যান্ড রেজটা তাহলে নামিয়ে নেবেন, আবার হ্যান্ড রেজ করেছিলেন আপনি, হয়তো চাপ পড়ে গেছে আপনার। আচ্ছা সরি। না স্যার, আমি স্যার এটা প্রশ্নই করেছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু একটা প্রশ্ন মোটামুটি কমন পেয়েছি যে ভিআর এবং এআর এর আবিষ্কারক একই লোক। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 1960-এর দশকে প্রথম ভিআর প্রযুক্তির সূচনা হয়। কিন্তু আমরা আরো দেখলাম কি ইভান সুথারল্যান্ড কিন্তু 1965-তে এই যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে সবার সামনে আনে, কিন্তু এদের এক্সপেরিমেন্ট আরো 5 বছর আগে থেকেই চলছিল। তার মানে 1960-এর দশকে কিন্তু প্রথম ভিআর প্রযুক্তির সূচনা হয়। তখন সেন্সোরামা এবং ভিআর হেডসেট তৈরি হয় প্রথম। কারণ তুমি যদি এই যে হেডসেটটা যদি না থাকে তুমি কিন্তু ভিআরটা উপভোগই করতে পারবে না। তাহলে প্রথম উপাদান হচ্ছে হেডসেট, যেটা আমাদের চোখের সামনে সেট করা থাকে। 1980-এর দশকে ভিআরে নাসা এবং গবেষণার আগ্রহ। নাসা প্রথম 1980 সালে আগ্রহ দেখায় যে না, আমিও এই যে ভিআর নিয়ে কাজ করতে চাই। সাদিয়া আফরিন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এই ভিআর আর এআর হচ্ছে মানে তৈরি হয় কিভাবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে নাকি গ্রাফিক ডিজাইন? আচ্ছা, গ্রাফিক ডিজাইনের কাজটা কি? গ্রাফিক ডিজাইনটা হচ্ছে তোমাকে শুধু একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দিবে, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া তুমি মোশনটা ঠিকঠাক পাবে না। যে তুমি মনে করো একটা অপশন তুমি চালু করতে চাও, এখন শুধু গ্রাফিক্সে কিন্তু কোনো অপশন কাজ করবে না, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হবে। হ্যাঁ, বাট আমরা যে ভিআর এ মেইনলি আমি একটু স্যারকে হেল্প করি তোমাদের সুবিধার জন্য। মেইনলি তোমরা যারা সি প্লাস প্লাস বা সি শার্পে যারা করে, মূলত ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে ব্যবহার করা হয়ে থাকে এই ভিআর এআর রিলেটেড বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে আর কি। হ্যাঁ,
তো আমরা একটা কাজ করি, আমরা একটু নোটস গুলো তোমাদের যারা কোশ্চেন্স গুলো থাকবে কোশ্চেন গুলো আমরা একটু নোটে রাখি, স্যার ক্লাস শেষ করুক, তারপর আমরা হয়তো কোশ্চেন অ্যান্সার করবো, তখন তোমাদের কোশ্চেন গুলো তোমরা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে বেসিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো সেটা হচ্ছে C++। সেটা হয়তো তোমরা যখন এইচএসসি লেভেলে যাবে, তোমাদের এইচএসসি তে একটা চ্যাপ্টারই আছে কোডিং সংক্রান্ত, ঠিক আছে? তখন হয়তো এই কোডিং এর বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবে। তবে একটা জিনিস একটু মানে জেনে রাখো, সেটা হচ্ছে কোডিং ছাড়া কিন্তু সাধারণত আমরা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি না, ঠিক আছে? আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে চাই, তাহলে সেই অ্যাপ্লিকেশনটা কোনো না কোনো কোডিং দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, নাসা কিন্তু 1980 সালে আগ্রহ দেখায় এই ভিআর এর বিষয়ে। 2010-এর দশকে প্রধান ভিআর প্ল্যাটফর্মের উত্থান ঘটে। ভিআর প্ল্যাটফর্ম মানে এই যে ভিআরটা কি ভাবে কাজ করবে, এর এনভায়রনমেন্ট কেমন হবে, এর অপশন গুলো কেমন হবে, কিভাবে এটা চেঞ্জ করা যাবে, কিভাবে সেট আপ করা যাবে, এটা মূলত 2010-এর দশকে যে অকুলাস রিফট ও সনি প্ল্যাটফর্মের সূচনার মাধ্যমে এটা কিন্তু এই যে প্লে স্টেশনটা আস্তে আস্তে ভিআর এর ক্ষেত্রে যুক্ত হয়। এরপর 2010-এর দশকে মেটাভার্স ধারণার বাস্তবায়ন হয়। মেটাভার্সটা কি, কেউ কি বলতে পারবে? মেটাভার্স এটা সম্পর্কে ধারণা আছে কারো? স্যার মেটাভার্স তৈরি করেছে স্যার মেটা কোম্পানির স্যার মার্ক জুকারবার্গ স্যার। মেটা কোম্পানি তৈরি করে বলেই যে এটা মেটাভার্স, বিষয়টা ঠিক এরকম না। মেটাভার্স জিনিসটা হচ্ছে, আচ্ছা ইউনিভার্স কথাটার নাম শুনেছ? ইউনিভার্স, জি স্যার। ইউনিভার্সের কাছাকাছি মাহমুদা কে হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, ভুলে হয়তো হ্যান্ড রেজ হয়ে গেছে। আচ্ছা, মেটাভার্স জিনিসটা হচ্ছে এই যে আমরা যে নেটওয়ার্কটা ইউজ করি। সাকিব ওয়াসিদ কিছু বলতে চাও? পঙ্কজ কুমার, আচ্ছা যদি কারো হ্যান্ড রেজ ভুলে হয়, মানে স্যার আপনি কি চাচ্ছেন স্যার মেটাভার্সের যে স্যার ফুল এক্সাম্পলটা ওইটা দিতে স্যার? স্যার আমি বলবো স্যার মেটাভার্স কি হতে পারে, মানে হ্যাঁ দেখি সাকিব ওয়াসিদ বলবো হ্যাঁ স্যার মেটাভার্স হচ্ছে একটা ভার্চুয়াল বা ডিজিটাল ওয়ার্ল্ড যেখানে মানুষরা নিজেদের মধ্যে ইন্টারেক্ট, সোশ্যালাইজ এবং কাজ করতে পারে বা খেলতে পারে, এরকম কিছু। হ্যাঁ, পঙ্কজ কি কিছু অ্যাড করতে চাও? স্যার এটাই বলতে চেয়েছিলাম স্যার। ওয়াসিদ এবং পঙ্কজের যে কথা ঠিক তাই, যে মানুষ অনলাইনে, আমরা তো এখনো অনলাইনে কানেক্টেড, ভার্চুয়ালি আমরা ক্লাস করছি। তো মেটাভার্স জিনিসটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে আমরা শুধু যে কথা বলতে পারবো তা না, আমরা লেনদেন করতে পারবো, বা অনলাইনে আমরা অনেক ফিচার শেয়ার করতে পারবো, এবং আমাদের যে অনলাইনে আমরা যেরকম ইন্টারনেট আমাদের এখনো কিন্তু অতটা স্ট্রং না। এখন মেটাভার্স যেটা আমরা হয়তো দেখি যে অন্য দেশে যারা উন্নত দেশ আছে তাদের হয়তো ডাউনলোড স্পিড 1 টেরাবাইটের উপরে, কিন্তু আমরা ইউজ করছি কি, আমাদের নেটওয়ার্ক বা নেট স্পিড হয়তো পাচ্ছে বাইটে, কিলোবাইটে, মেগাবাইটে। তাহলে মেটাভার্স জিনিসটা হচ্ছে যে ইন্টারনেটের যে সংযোগটা, যেটা আরো আপডেটেড, সেটার মাধ্যমে আমরা শেয়ারিং এবং যে কমিউনিকেশন এটা আরো স্মুথলি করতে পারবো। এই যে ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের স্মুথ এনভায়রনমেন্ট, এটাকে আমরা এক কথায় মেটাভার্স বলতে পারি, যেটা শুরু হয়েছে 2020-এর দশক থেকে।
আচ্ছা, এখন মনে হতে পারে যে মেটা কোম্পানির বলেই এটার নাম মেটাভার্স। জিনিসটা আসলে ওরকম কিন্তু না। যেমন ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড আমরা যেটা বলি ইন্টারনেট, ব্রডব্যান্ড কিন্তু আসলে বিভিন্ন কোম্পানির যে যারা ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের নামের শেষে ব্রডব্যান্ড দিয়ে দেয়, যে অরবিট ব্রডব্যান্ড বা এরকম কোনো নাম থাকতে পারে। কিন্তু এই ব্রডব্যান্ড মানে কিন্তু তাদের কোম্পানির নাম না। সেরকম মেটাভার্স মানে কিন্তু মেটা কোম্পানির নিজস্ব জিনিস এটা কিন্তু না, এটা একটা কমন একটা ওয়ার্ড। হ্যাঁ, পঙ্কজ কুমার। স্যার বিয়ন্ড ইউনিভার্স। বুঝিনি স্যার বিয়ন্ড ইউনিভার্স। বিয়ন্ড ইউনিভার্স। জি স্যার, মেটাভার্স। হ্যাঁ, ইউনিভার্স আমরা যেরকম বলছি যে ইউনিভার্স যে একটা ওয়ার্ল্ড ওয়াইড জিনিসকে আমরা সংক্ষেপে ইউনিভার্স বলতে পারি, মেটাভার্সও কাইন্ড অফ সেরকম। ওকে, এখন ভিআর ও এআর এর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার আমরা অলরেডি অনেকগুলো এক্সাম্পল বলে ফেলেছি। যেমন শিক্ষা ও প্রশিক্ষণে, জ্যামিতি, বিজ্ঞান, মহাকাশ অভিযানের ক্ষেত্রে আমরা ভার্চুয়াল অভিজ্ঞতা অর্জন করতে পারি। আমরা চাইলেই ভিআর ইউজ করে এখন মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসতে পারি। বাস্তবে কিন্তু সম্ভব এই মুহূর্তে নাও হতে পারে। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিভিন্ন সার্জারিতে বা পুনর্বাসন থেরাপি, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা হয়তো আমরা শুনে থাকবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিএনএ রিকম্বিনেশন, এইসব ক্ষেত্রে কিন্তু আমার ফিজিক্যাল ওই যে ডিএনএ অ্যানালাইসিস করতে গেলে আমার যে সেট আপ, যে এনভায়রনমেন্ট, যে পারমিশন, সেটা আমার কাছে নাই। কিন্তু আমি চাইলে 3D মানে ভিআর এর মাধ্যমে আমি সেই ডিএনএ রিকম্বিনেশন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা অ্যানালাইসিস করে করে বুঝতে পারি বা দেখতে পারি। সেক্ষেত্রে আমার কিন্তু স্বাস্থ্যসেবা একই সাথে আমার স্বাস্থ্যসেবা এবং শিক্ষা দুটোই হচ্ছে, মানে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাত দুটোই আমি জ্ঞান অর্জন করতে পারি। বিনোদন, আমরা গেম খেলতেছি, 3D গেম, আমরা মুভি দেখতেছি, যেমন ওই যে কার বাসায় যেন ডাইনোসর আছে, ঠিক আছে, তো এগুলো হচ্ছে বিনোদনের একটা মাধ্যম। স্থাপত্য, 3D মডেলিং ও ডিজাইন মূল্যায়ন। 3D মডেলিং এবং ডিজাইন কেমন, আমি একটা যারা সাধারণত সিভিল ইঞ্জিনিয়ার বা প্ল্যানার, তারা কি করে, তারা একটা ডিজাইন প্রথমে তৈরি করে, কোনো একটা জিনিসের একটা ডিজাইন তৈরি করে, এবং সেইটা সেই ডিজাইনটা যদি অ্যাপ্রুভ হয় দেন তারা কিন্তু সেই কনস্ট্রাকশনটা শুরু করে। এইবার এই ডিজাইনটা যে তৈরি করছে, এই ডিজাইনটা যে 2D হলে, এখন 2Dর যুগ নেই, এখন 3Dর যুগ। তাহলে আমার একটা ডিজাইনকে যদি আমি 3D ভাবে দেখাতে চাই, তাহলে আমার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে ভিআর। তাহলে আমার যে কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমার ভিআর কিন্তু খুবই একটা ভালো মিডিয়া। ভিআর এর সুবিধা এবং অসুবিধা, সুবিধা কি কি থাকতে পারে, ইমার্সিভ অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আমি ফিজিক্যালি হয়তো নিতে পারবো না, সেটা আমি ভার্চুয়ালি নিতে পারি। সৃজনশীল ডিজাইনের সাথে সম্ভাবনা, আমি চাইলে নতুন নতুন জিনিস তৈরি করতে পারি বা নতুন নতুন ডিজাইন তৈরি করে আমি সেটাকে পাবলিশ করতে পারি। প্রশিক্ষণের সময় ঝুঁকি কমানো, আমি মনে করো বাইক চালানো শিখতে চাই, কিন্তু আমার কাছে বাইক নাই এবং চালানো শেখার মতো কোনো লোক নাই, কোনো প্রশিক্ষক নেই, তাহলে আমি কিভাবে চালানো শিখবো? আমি চাইলে ভিআর এর মাধ্যমে একটা বাইক রাইডিং এর ফাংশন সেট করে দিতে পারি। সেক্ষেত্রে কি হচ্ছে, আমি বাইক চালানোটা শিখতেছি, একইভাবে বাইকটা যদি আমার ভার্চুয়াল বাইকটা যদি পড়েও যায় বা কোনো ক্ষতি হয়, তারপরেও কিন্তু আমি নিজে সেফ থাকতেছি, কারণ আমি তো আসলে রিয়েল বাইকে নেই। তাহলে আমার কিন্তু ফিজিক্যালি যে ইনজুরি সেটা হচ্ছে না। এবং আমি যদি রিয়েল বাইক নিয়ে আমি পড়ে যেতাম, বাইকে যদি কোনো ক্ষয়ক্ষতি হতো, আমার বাইকটা তাহলে মনে করো 2 লাখ বা 2.5 লাখ টাকা দিয়ে আমি বাইকটা কিনলাম, এখন কেনার পরে যদি আমার বাইকটা ক্ষতিগ্রস্ত হয়,
তাহলে আমার তো মন খারাপ করে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই, সেখানে আমার ফিনান্সিয়াল লস হবে। তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু আমার এই ঝুঁকিগুলো থাকবে না যদি আমি ভিআর অ্যাপ্লাই করি। প্রশিক্ষণের সময় ঝুঁকি কমে যাচ্ছে। আচ্ছা, সুবিধা আছে কিন্তু অসুবিধাও কিছু আছে, যেমন কি উচ্চ খরচ। আমার এই যে ভিআর বা এআর সেট আপ কিনতে গেলে আমার একটা বড় অ্যামাউন্ট খরচ করতে হবে। স্বাস্থ্য সমস্যা, একটা আমি বলতেছি যে আমার ঝুঁকি কমে যাচ্ছে কিন্তু স্বাস্থ্যের একটা সমস্যা কিন্তু থেকে যায়। কেমন? যদি তুমি কোনো গেম খেলো যেটা একটু এক্সাইটিং, বা তুমি মনে করো একটা রোলার কোস্টারের উঠে রোলার কোস্টারে চড়ার অভিজ্ঞতা তুমি নিতে চাচ্ছ, বা কেউ একজন নিতে চাচ্ছে। এখন যে নিতে চাচ্ছে তার যদি ব্লাড প্রেশার হাই থাকে অথবা তার হার্ট বিট যদি লো থাকে, তার হার্ট যদি দুর্বল থাকে, তাকে যদি এক্সাইটিং গেমের এক্সপেরিয়েন্স দিতে চাই তাহলে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা থেকে যায়। সে হার্ট অ্যাটাক করতে পারে অথবা ব্লাড প্রেশার হাই হলে সে সেন্সলেস হয়ে পড়তে পারে। সেক্ষেত্রে একটা স্বাস্থ্য সমস্যা থেকেই যায়। আবার তুমি যদি ভিআর ভার্চুয়াল রিয়েলিটি যে হেডসেট সারাদিন পরে থাকো, একটা সময় তোমার চোখের দৃষ্টি কিন্তু কমে যাবে। একই সাথে তোমার মাইগ্রেন শুরু হতে পারে, তোমার মাথা ব্যথা প্লাস ব্রেনের একটা প্রেশার পড়তে পারে। এই যে বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু তোমার হতে পারে। আর আছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা। তোমাকে যদি এই যে সেট আপটা সঠিকভাবে করতে হয় সেক্ষেত্রে তোমার প্রযুক্তিগত কিছু জিনিস লাগবে। তোমার ইন্টারনেট কানেকশনটা খুব ভালো রাখতে হবে, তোমার আশেপাশের সেট আপটা ভালো রাখতে হবে। এক্ষেত্রে প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা থাকবে, কারণ সবার ক্ষেত্রে আসলে সব সেট আপ কেনা বা এটা বাসায় রাখার মতো অবস্থা হয়তো সবার নাও থাকতে পারে, সেক্ষেত্রে একটা সমস্যা থাকবে। তবে ভিআর বা এআর এর অসুবিধা থাকা সত্ত্বেও সুবিধাগুলো বেশি। ভিআর এর বাস্তব উদাহরণ আমরা কিন্তু অলরেডি বলে ফেলেছি যে গেমিং এ আছে। আচ্ছা, পঙ্কজ কে একজন বলেছিল যে পোকেমন গো, দেখো সেই এআর অ্যাপে পোকেমন গো কিন্তু ওই এআর সিস্টেম দিয়ে তৈরি করা, যেটাতে তোমার মনে হবে তুমি পোকেমনের পিছন পিছন দৌড়াচ্ছ এবং তুমি সেই যে মানে এনভায়রনমেন্ট সেটা তুমি কিন্তু নিজেই অনুভব করতে পারবে। আর একটা বাস্তব উদাহরণ দেখো, যারা পাবজি খেলে, যখন এরা পাবজি খেলে তখন দেখবো আশেপাশে কেউ আছে কিনা এদের মনে থাকে না। তারা কিন্তু পাবজিতে আরেকজনের সাথে গেম খেলতেছে এবং আরেকজনের সাথে অনলাইনে ইন্টারাক্ট করতেছে, কথা বলতেছে, এবং এদের কিন্তু দেখবো ওই গেমের ভিতরে এতটাই আসক্ত হয়ে পড়ে যে এরা যদি লং টাইম এই গেমটা খেলতে থাকে তাহলে কিন্তু ওই ট্রমায় পড়ে যায়, তারা গেম থেকে বের হতে পারে না। এটা কিন্তু এআর এর একটা বাস্তব উদাহরণ হতে পারে। কিন্তু এই গেমের আসক্তিতে কিন্তু পড়া যাবে না। এটা জাস্ট একটা উদাহরণের কথা বললাম যে পোকেমন গো ভাবছে কিন্তু এআর একটা উদাহরণ, কিন্তু এই গেম আসক্তিতে কিন্তু পড়া যাবে না। আচ্ছা, আর কি বললাম যে বাংলাদেশের সম্ভাবনা, শিক্ষা এবং প্রশিক্ষণে একটা বড় ভূমিকা রাখতে পারে এই ভিআর এবং এআর। ভবিষ্যৎ সম্ভাবনা কি হতে পারে? শিক্ষার ক্ষেত্রে একটা বড় সম্ভাবনা আছে কিন্তু এই ভিআর এবং এআর। ইন্টারেক্টিভ ভার্চুয়াল ক্লাসরুম, এরপর স্বাস্থ্য সেবা, টেলিমেডিসিন, উন্নত চিকিৎসা সিমুলেশন, এবং ব্যবসার ক্ষেত্রে কি ভার্চুয়াল মিটিং, প্রোডাক্ট ট্রায়াল, যা আমি কোনো একটা প্রোডাক্ট ভার্চুয়ালি তৈরি করে আমি সেই প্রোডাক্টটা অন্যজনকে আমি শেয়ার করতে পারি, যে ক্ষেত্রে আমার ব্যবসার প্রসার বাড়বে। তো এই যে কিছু কিছু সেক্টর আছে যেখানে আমি ভিআর এবং এআর ব্যবহার করে কিন্তু লাভজনক অবস্থানে পৌঁছাতে পারি এবং এখান থেকে নতুন নতুন সৃজনশীল কাজের সম্ভাবনাও আছে। আচ্ছা, আমরা ভিআর এআর এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখন
যদি আমরা দেখি দৈনন্দিন জীবনে প্রভাব কিসে কিসে, শিক্ষা, বিনোদন, বাণিজ্য, তিনটে জায়গায় কিন্তু ভিআরটা খুব বেশি পরিমাণে প্রভাব ফেলে এবং ভবিষ্যতে প্রযুক্তির উন্নতি এবং নতুন সুযোগ কিন্তু তৈরি হবে। ওকে, তো ভিআর এআর এর এই যে ক্লাসে সবাইকে ধন্যবাদ। এখন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বটা এখন শুরু করতে পারি। আমাদের কাছে আর 3 মিনিট সময় আছে। হ্যাঁ, সাদিয়া ফ্রেন্স হ্যান্ড রেজ করেছে। স্যার আমার কোশ্চেনটা হলো এই টপিক রিলেটেড না, মানে হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড না ওই রিলেটেড কোশ্চেন। সেক্ষেত্রে নিউটন স্যার হেল্প করতে পারবে। আমি একটা কি করবো, স্যারকে আমরা টপিক রিলেটেড আলোচনা করি, আমরা প্রশ্ন করি, স্যার সেগুলো উত্তর দিবেন। তারপর আমরা প্রয়োজনে আমার একটা অ্যানাউন্সমেন্ট একটা আছে তোমাদের সাথে, তো তোমরা সবাই একটু থাকবে, কাইন্ডলি লিভ করবে না। তো স্যারের সাথে কন্টেন্ট রিলেটেড শেয়ার শেষ করে তারপর আমরা আইসিটি অলিম্পিয়াডের অন্যান্য ইস্যুস গুলো নিয়ে তোমাদের সাথে আলাপ করবো। জি, স্যারকে তোমাদের কন্টেন্ট রিলেটেড প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো করো কাইন্ডলি। পঙ্কজ কুমার স্যার একটা প্রশ্ন ছিল স্যার, অগমেন্ট রিয়েলিটিতে স্যার আমরা তো স্যার প্রায় আমাদের মোবাইলে স্যার যদি স্যার অগমেন্ট রিলেটেড কিছু করে থাকি, প্রায় সব পারমিশনে আমাদের মোবাইলে দিতে হয় স্যার, মোবাইলে দিতে হয়। তার মানে আমার প্রশ্নটা হলো এখানে এখন প্রাইভেসি কতটুকু এখানে স্যার? শোনো, অনলাইন প্ল্যাটফর্মে আমাদের কোনোই প্রাইভেসি নেই। তুমি কি করছো, তোমার মোবাইলে তুমি লক দিচ্ছ, তাই না? তুমি লক দিচ্ছ কেন? প্রাইভেসি রাখার জন্য। কার কাছ থেকে? অন্য জনের কাছ থেকে। কিন্তু তুমি যে লকটা দিচ্ছ, এই লকটা তুমি মোবাইলের মাধ্যমে অন্য কাউকে পাঠাচ্ছ, তাই না? অনলাইন প্ল্যাটফর্মে বা সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু কোনো কারোরই প্রাইভেসি নাই। আমরা প্রাইভেসি রাখতে পারি শুধু অন্য ব্যক্তির কাছ থেকে, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমাদের প্রাইভেসি বলে কিছুই নাই। জি স্যার, বুঝতে পেরেছি। যেমন আমরা কি করি, ফেসবুকে পাসওয়ার্ড দিচ্ছি, বা আমরা এই যে আইসিটি অলিম্পিয়াড আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এখন এখানে আমাদের একটা পাসওয়ার্ড আছে, তাই তো? পাসওয়ার্ড দিয়ে তুমি ঢুকতে পারছো, কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের অথরিটির কাছে আছে। তাহলে তুমি হয়তো তোমার ফ্রেন্ডের কাছ থেকে তুমি সিকিউরড, বাট আমাদের অথরিটি কিন্তু চাইলে তোমার পাসওয়ার্ডটা সহজে সবার কাছে শেয়ার করতে পারে, ঠিক আছে? তো আমরা কিন্তু মানে অনলাইনে বা সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের প্রাইভেসি বলে কিছুই নেই। আর কেউ? স্যার এই মেটাভার্সটা সম্পর্কে একটু বলেন স্যার। আচ্ছা, আর একটু ভাবে বুঝিয়ে দেন, ক্লিয়ার করে দেন। আচ্ছা, মেটাভার্সটা হচ্ছে আমরা যে ইন্টারনেটটা ইউজ করি, ঠিক আছে? ইন্টারনেটটা কেন ইউজ করি? সাধারণত অনলাইনে কারোর সাথে যোগাযোগ করার ক্ষেত্রে, অথবা অনলাইনে কোনো কন্টেন্ট দেখা বা কোনো জিনিস খোঁজার ক্ষেত্রে, তাই তো? এই জি স্যার, নেটওয়ার্কটার আপডেটেড ভার্সন হচ্ছে মেটাভার্স। যেমন আমি যদি একটু তোমাকে উদাহরণ দেই, স্টারলিংক যেটা বললাম, যে স্টারলিংক নেটওয়ার্ক, যেটা স্টারলিংকের নাম কি শুনেছো? স্টারলিংক নেটওয়ার্ক? আচ্ছা, এটা শোনোনি। আচ্ছা, আমরা যে ইন্টারনেটটা ইউজ করি, আমরা সাধারণত ব্রডব্যান্ড ইউজ করি, ঠিক আছে? ইন্টারনেটের কয়েকটা ক্যাটাগরি আছে, ব্রডব্যান্ড, ন্যারো ব্যান্ড, আর হচ্ছে ভয়েস ব্যান্ড, ঠিক আছে? 3 ধরনের ব্যান্ড আমরা ইউজ করতে পারি। তো এই যে ব্রডব্যান্ডে আমাদের যে ইন্টারনেট স্পিড, যেটা এই স্পিডটা কিন্তু খুব বেশি আমরা পাই না। সেক্ষেত্রে যদি আমি স্যাটেলাইট ইন্টারনেট ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমার সুবিধা কি? আমার ফোনের দেখা যাচ্ছে একটা জায়গায় নেট বেশি পাচ্ছে, অন্য জায়গায় গেলে নেট কম পাচ্ছে, এই প্রবলেমটা থাকবে না, যেহেতু আমার নেটওয়ার্কটা স্যাটেলাইট থেকে আসবে, আমি সব জায়গায় সমান নেটওয়ার্ক পাবো। একইভাবে ব্রডব্যান্ডের ক্ষেত্রে আমার তো ব্রডব্যান্ডের কানেকশন না হলে আমি নেট চালাতে পারছি না। তাহলে আমার যদি সেই কানেকশনটা না থাকে তাহলে আমি নেট পাবো না। কিন্তু স্যাটেলাইট ইন্টারনেট যদি থাকে তাহলে কিন্তু আমি যে কোনো জায়গা থেকে
এই ইন্টারনেটটা চালাতে পারি। এই স্টারলিংকটা হচ্ছে স্যাটেলাইট নেটওয়ার্ক। ঠিক আছে, এখন এই যে স্টারলিংক যে স্যাটেলাইট নেটওয়ার্ক, এটাকে আমরা কি বলতে পারি? একটা আধুনিক না অত্যাধুনিক নেটওয়ার্ক সিস্টেম, তাই তো? আমরা মেটাভার্স বলতেছি সে একই জিনিস, যেটাকে আমরা অত্যাধুনিক নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহার করি। মানে মেটাভার্সটা সহজ কথায় বলতে গেলে অত্যাধুনিক নেটওয়ার্ক সিস্টেম, যেখানে আমরা একে অন্যের সাথে যোগাযোগ, কোনো কিছু আদান প্রদান এবং তথ্যের বিনিময় খুব সহজে করতে পারি। মানে অনলাইনে সবকিছু মানে আরো সহজভাবে ক্লিয়ার আরো সহজভাবে, হ্যাঁ আরো সহজভাবে করতে পারবো, যেখানে আমাদের কোনো এই যে বাফারিং থাকবে না। ঠিক আছে? জি স্যার, বুঝছি। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমি আমার পার্টটুকু শেষ করতে পারি। নিউটন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে ক্লাসটি কন্ডাক্ট করার জন্য এবং সুন্দর করে এআর ভিআর এর মতো একটা ভার্চুয়াল জিনিসগুলোকে সুন্দর করে উপস্থাপন করে শিক্ষার্থীদের কাছে এটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আশা করি শিক্ষার্থীরা বেশ উপকৃত হয়েছে আপনার ক্লাস থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং আজকের এই ক্লাসটা কন্ডাক্ট করার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। গুড নাইট স্যার। গুড নাইট। আচ্ছা, আমি তোমাদেরকে যে বিষয়টা একটু বলতে চাচ্ছি, তোমরা নিশ্চয়ই আজকে তোমাদের ক্লাস শিডিউলে দেখেছো যে তোমাদের আজকে শেষ ক্লাস এবং নোটিফিকেশন পেয়েছো তোমাদের আজকে তোমাদের শেষ ক্লাস, তাই না? অ্যাসিড অলিম্পিয়াড সিজন 2 তে তোমাদের আজকে শেষ ক্লাস। আগামী 10 তারিখে, এখন যেহেতু তোমাদের অনলাইনে প্রথম পরীক্ষাটা কবে বলো তো? 15 মার্চ। 15th মার্চ এক্স্যাক্টলি। তো 15 মার্চে তোমাদের পরীক্ষা। তার আগে পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, পরীক্ষাটা কতগুলো কোশ্চেন্স থাকবে, কয়টা উত্তর থাকবে, মাল্টিপল এমসিকিউ উত্তর থাকবে, এটা আমরা সবাই জানি। তারপর কতক্ষণের পরীক্ষা হবে, আমাদের পাস স্কোর কত হবে, কি কি নিয়ম ফলো করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে, মানে অনলাইন পরীক্ষাটা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের একটা সেশন করব। সেটা হচ্ছে মার্চের 10 তারিখে রাত্র 10টায়। 10 তারিখ রাত 10টায়। রমজানের কারণে ইফতার, সেহরি, ইফতার, তারাবি ইত্যাদির কারণে আমরা একটু লেট করে ক্লাসটা শুরু করবো। তোমাদের হয়তো একদিন একটু অসুবিধা হবে, কিন্তু আশা করি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা কেউ যাতে মিস না পড়ে, সেজন্য আমরা রাত 10টায় এই সেশনটা করতে যাচ্ছি। তো তোমাদেরকে অনলাইন পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়গুলো তোমাদেরকে আমরা জানাই দেব। এর মধ্যে এন বিটুইন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, তোমরা যে পিডিএফ বইগুলো পেয়েছো, তোমাদের যতগুলো আছে সেগমেন্ট আছে, তোমাদের মধ্যে 15টা সেগমেন্ট, তাই না? 16টা স্যার। 16টা স্যার। 16টা, আচ্ছা আমি তাহলে ভুল করেছি, 16টা। হ্যাঁ, তোমাদের 16টা সেগমেন্টের বই দুটো পেয়েছো, বইগুলো একটু পড়বে, ক্লাসগুলো রেকর্ডিং গুলো একটু দেখবে, তারপর তোমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে ভিডিওগুলো একটু দেখবে, এগুলো দেখে তোমাদের প্রিপারেশনটা নিবে। আর ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মক টেস্টে যেটা আছে, মক টেস্ট গুলোতে পার্টিসিপেট করবে বেশি বেশি করে। একটা মক টেস্টের মধ্যে বারবার তুমি দিতে পারবে এবং তখন প্রত্যেকবারে কিন্তু কিছু নতুন নতুন প্রশ্ন আসবে, সবসময় কিন্তু একই প্রশ্ন আসবে না। হ্যাঁ, কিছু নতুন নতুন প্রশ্ন প্রত্যেকবারই আসবে, ওইটা একটু প্র্যাকটিস করবে। আমরা আজকে তোমাদের জন্য একটা যেটা করছি, তোমাদের 16টা সেগমেন্ট নিয়েই একটা কোশ্চেন সেট রেডি করে দিয়েছি। আগে তো ছিল একটা একটা করে সেগমেন্ট নিয়ে প্রশ্ন, বা 3টা বা 4টা সেগমেন্ট নিয়ে একটা করে তোমাদের মক টেস্টের সুযোগ। এখন তোমাদেরকে আমরা ফুল 16টা সেগমেন্ট নিয়ে একটা কোশ্চেন সেট রেডি করে দিয়েছি, যেটা তোমরা অনলাইনে বসে পরীক্ষা দিতে পারবে, মক টেস্ট করতে পারবে অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। এটা কোনো লিমিটেশন নাই, তুমি যতবার তোমার ইচ্ছে তুমি ততবারই তুমি এটা পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, এটাই ছিল আমার এন্ড থেকে তোমার জন্য অ্যানাউন্সমেন্ট, তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট। তোমরা এখন একটু কাইন্ডলি তোমাদের মতো করে তোমরা এটা পড়াশোনা করবে আর দেখবে। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে হ্যান্ড রেজ করতে পারো, আমি হ্যান্ড রেজ একজন একজন করে উত্তর দিব, তার প্রশ্নটা শুনবো এবং উত্তর দিব। আচ্ছা, সবার প্রথমে হ্যান্ড রেজ করছে সাদিয়া। সাদিয়া, আপনার প্রশ্নটা কি করতো?
স্যার আমার প্রশ্নটা হলো আমাদের সেগমেন্টের আরো 3টা সাবজেক্ট বাকি, হার্ডওয়্যার, সফটওয়্যার আর হচ্ছে কমিউনিকেশন সিস্টেম আর নেটওয়ার্কিং, এই 3টার ক্লাস কি হবে না? তুমি বোধহয় ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করেছো। ওখানে আমরা বলেছি এগুলো কিন্তু আমরা ক্লাস করবো, এগুলো সলিউশন ক্লাস তোমরা নিজেরা করে নিবে। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে তোমরা তোমাদের স্কুলের টিচারদের সাথে কথা বলতে পারো, অথবা আমাদের সাথে 10 তারিখে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে ওই টপিকগুলোতে সমস্যা থাকে তোমাদেরকে সেটা ক্ল্যারিফাই করে দিই। ঠিক আছে? স্যার ওরিয়েন্টেশন ক্লাসে আমি ছিলাম, কিন্তু আমরা তো দেখিয়েছিলাম তোমাদেরকে যেগুলো সলিউশন। আচ্ছা বুঝলি হয়তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওগুলো তোমরা যেহেতু আগে পড়েছো, ওগুলো শুধু তোমরা পড়েছো, বইগুলো দেখলে বুঝবে যেগুলো খুবই ফান্ডামেন্টাল লেভেলের ইনফরমেশন আছে, যেগুলো তোমরা ক্লাস 6, 7, 8, 9, 8 পড়ে এসছো, তাই না? সেই জন্য ওগুলো নিয়ে আমরা তোমাদের সময় নষ্ট করতে চাইনি বা আমরা তোমাদেরকে ব্যস্ত রাখতে চাইনি। আমরা চেয়েছি যে বিষয়গুলোর মধ্যে যেন কিছুটা নতুন বা কিছুটা সমস্যাজনক মনে হতে পারে, সেই বিষয়গুলো যেন তোমরা ক্লাস বেশি বেশি করতে পারো। ঠিক আছে? ওকে স্যার। ওকে, হ্যাঁ। তালহা, কাইন্ডলি তোমার প্রশ্নটা। স্যার ওই যে অল সেগমেন্টের যে ইয়াটা মক টেস্টটা, ওটাতে দেখাচ্ছে স্যার এক্সাম নট স্টার্টেড ইয়েট। হ্যাঁ, মাত্র তো শেষ হলো তোমার ক্লাস আজকে। হ্যাঁ, তুমি পেয়ে যাবা, কালকে থেকে পেয়ে যাবা। আজকে তোমার সব সেগমেন্ট শেষ হলো, সব সেগমেন্ট চেষ্টা করে তো আমি স্টার্ট করতে পারি না বাবা, তাই না? কালকে থেকে পেয়ে যাবা। ওকে স্যার। ওরা টাইম কন্ট্রোল দেওয়া আছে, কালকে থেকে পেয়ে যাবে। আচ্ছা, জিৎ দেবনাথ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমাদের এই যে 15 তারিখে যে পরীক্ষাটা, এটা কি অনলাইনে হবে? হ্যাঁ, তোমাদের মানে গালা রাউন্ড ব্যতীত সব পরীক্ষা অনলাইনে হবে। আচ্ছা স্যার, এটা কি আমরা ড্যাশবোর্ডে পেয়ে যাব এই ক্লাসটার লিংক? হ্যাঁ, ড্যাশবোর্ডে পেয়ে যাবে। তোমাদের এক্সাম বলতে একটা কার্ড আছে, ওই এক্সাম কার্ডের মধ্যে পেয়ে যাবে সবকিছু। আমরা ওইটা 10 তারিখে তোমাদের সব দেখিয়ে দিব কিভাবে করতে হবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, আদিবা তোমার প্রশ্নটা করো। স্যার হচ্ছে আমাদের সফটওয়্যার বইটার মধ্যে প্রবলেম আছে স্যার। কিরকম আম্মু বলো তো? সফটওয়্যার ওখানে বইটা ওপেন করলে মানে পিডিএফটা ওপেন করলে দেখায় যে ইনভ্যালিড পিডিএফ। আচ্ছা, তাহলে আমি দেখতেছি, একটু পরে দেখে আমি এটাকে আপডেট করে দিচ্ছি আর কি। হ্যাঁ আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে। অন্যরা কি প্রবলেম পেয়েছো নাকি তোমার ডাউনলোডটা ঠিক মতো হয়নি? হয়তো কোনো কারণে ইন্টারনেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, তো সেখানে তোমরা অন্যরা প্রবলেমটা পেয়েছো। কিন্তু আবার ডাউনলোডটা দেখে তো তোমার ডাউনলোডটার কারণে হয়তো মানে নেটওয়ার্ক কানেকশনের কারণে মাঝে মাঝে একটু প্রবলেম হলে তখন হয়তো ফাইলটা ঠিক মতো ডাউনলোড হয় না। ঠিক আছে, একটু দেখো তুমি। হ্যাঁ না স্যার, ফাইলটা ডাউনলোড না, ফাইলটা আসেই না, ইনভ্যালিড পিডিএফ ইউআরএল দেখায়। আচ্ছা আচ্ছা, তাহলে কি অন্যরা কেউ ডাউনলোড করে, কেউ বলতে পারছে না যে ব্যাপারটা কি? আচ্ছা ঠিক আছে, আমি এটা চেক করে দেখতেছি। হ্যাঁ আচ্ছা, পঙ্কজ কুমার। স্যার আপনার 10 তারিখে যে স্যার আমাদের আরেকটা ক্লাস হবে স্যার, ওইটাতে কি স্যার আমরা স্যাম্পল কোয়েকশন পাবো স্যার? মানে পরীক্ষাতে স্যার কিরকম আসবে স্যার, মানে গঠনগত ভাবে? তোমাদের স্ট্রাকচার যেটা রিলেটেড যেটা আছে সেটা পাবা 10 তারিখে। আর পরীক্ষার কোশ্চেন্স এর প্যাটার্ন কেমন হবে সেটা জন্য তুমি মক টেস্ট দিতে থাকো, মক টেস্টের মতো কোশ্চেন প্যাটার্ন হবে। মানে স্যার 10 তারিখ কি স্যার এমনিতে বলা হবে না যে মানে স্যার প্রশ্নটা এট লিস্ট স্যার দেখতে কেমন হবে স্যার? প্রশ্ন তো তুমি দেখতেই পাচ্ছ, মক টেস্টে দেখতে পাচ্ছ না তুমি? স্যার নরমালি এরকমই হবে স্যার, সেম টু সেম। সেম টু সেম কি প্রশ্ন কখনো হয় বাবা? মানে আই মিন স্যার স্ট্রাকচার, স্যার স্ট্রাকচার সেম। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারোর মধ্যে কোনো প্রশ্ন নেই? তাহলে ঠিক আছে, আজকে আমরা সেশনটা এখানে শেষ করি। তাহলে আবার 10 তারিখে রাত 10টায় তোমাদের সাথে পরীক্ষার স্ট্রাকচার, কোশ্চেন্স প্যাটার্ন, রুলস এন্ড রেগুলেশনস ইত্যাদি নিয়ে আমরা আবার একটা সেশন করব। সবাই অবশ্যই থাকবে 10 তারিখ রাত 10টায়। আমাদের অন্যান্য যারা ক্লাসমেটরা যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে থাকতে বলবে কাইন্ডলি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।